চলতি বছরের ডিসেম্বর বা ২৬-এর মাঝামাঝিতে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। অবাধ ও সুষ্ঠু ভোটের অঙ্গীকার। ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না বিএনপি, বললেন ফখরুল। ক্ষমতায় গেলে দখলদার ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়বে জামায়াত। সেভেন সিস্টার্সকে বাঁচাতে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ভারত, বললেন সার্জিস। জুলাই ঘোষণাপত্রের দাবিতে ৬ দিনের কর্মসূচি। এবারের বাণিজ্য মেলা আয়োজনে ভিন্নতা দেখছেন বিদেশি ব্যবসায়ীরা, খুশি ক্রেতারাও। জমতে সময় লাগবে বলছেন স্টল মালিকরা। নওগাঁয় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা, ১ বছর প্রাণহানি ৬৫, বেপরোয়া গতি ও চালকের অদক্ষতাকে দুষছেন স্থানীয়রা। এবং চলতি মাসে চট্টগ্রাম কক্সবাজার রুটে চালু হচ্ছে নতুন এক জোড়া ট্রেন, ছুঁয়ে যাবে ৮টি স্টেশন, দুর্ভোগ লাঘবের আশা স্থানীয়দের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে মারজানা শক্তি। সংবাদে এছাড়াও থাকছে শীতের অন্যতম উপাদেয় খাদ্যপণ্য ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আলীগুড়ের খবর। দেশের মানুষ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচনের দিন তারিখ নির্ভর করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২৬-এর মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সব কথা বলেন প্রধান উপদেষ্টা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সাক্ষাতে প্রধান উপদেষ্টা রূপা হককে বলেন, গেল ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে আশ্বস্ত করে ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষ আবার তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এ সময় আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন রূপা হক। এর আগে প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফর সিদ্দিকীর নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে বিএনপি মাথা নত করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঠাকুরগাঁয়ে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান। এ সময় দেশকে দুর্নীতিমুক্ত করতে চাইলে গণতন্ত্র রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার ডেস্ক রিপোর্ট। শনিবার বাগেরহাটের মোরেলগঞ্জে আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করে বিএনপি। বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, গণতান্ত্রিক উদার রাষ্ট্র গঠন করতে হলে নিজের স্বার্থ না দেখে শুধুমাত্র দেশের স্বার্থ দেখতে হবে। আজকে যে ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন এনেছেন, যার ফলশ্রুতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যারা এই দেশকে একটি গণতান্ত্রিক উদার রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টায় রয়েছেন। আমি তাদেরকে শুধু একথাটি স্মরণ করিয়ে দিতে চাই যে নিজের স্বার্থ বিসর্জন দিয়েই কেবল দেশকে রক্ষা করা যায়। আমি যদি নিজের স্বার্থের কথা চিন্তা করি তাহলে আমি কোনোদিন দেশের স্বার্থের কথা ভাবতে পারবো না। এদিন ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে, কিন্তু সেই ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না বিএনপি। আজকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তের কাছে আমরা কেউ মাথা নত করব। দেশ থেকে বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। দুর্নীতি মুক্ত করতে চাইলে, আমরা গণতন্ত্রকে এখানে রক্ষা করতে চাইলে, আমরা মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে চাইলে, আমরা এখানে সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো। এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের এগোতে হবে। এদিন চট্টগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। ওদের কাছে খেলা মানে পিস্তল, ওদের কাছে খেলা মানে চাপাতি, ওদের কাছে খেলা মানে গুন্ডা পান্ডা।
ওদের কাছে খেলা মানে হেলমেট বাহিনী। কিন্তু আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে খেলা মানে ফুটবল খেলা। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে শীতার্ত দরিদ্র পরিবার সহ বিভিন্ন ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে কম্বল বিতরণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের চাঁদাবাজির 4টি মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকাল জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি হবে। মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি বলে আবেদনে দাবি করেছেন রাষ্ট্রপক্ষ। 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে থাকা 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা করে। মামলা দায়েরের বৈধতা প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় আবেদনের প্রেক্ষিতে মামলা 4টি বাতিল করে দেন হাইকোর্ট। ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার কুষ্টিয়া জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করে আওয়ামী লীগ দেশকে ফোকলা বানিয়েছে বলে অভিযোগ করেন জামায়াতে আমির। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দেড় যুগ পর কুষ্টিয়ায় জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে ঢল নামে নেতাকর্মীদের। সম্মেলন শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সম্মেলন স্থল। প্রকাশ্যে এমন সভায় যোগ দিয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামের চিন্তা চেতনা এদেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, জুলুম নির্যাতন থেকে মুক্তি পায়। লক্ষ জনতার উপস্থিতি প্রমাণ করেছে জামাতের নেতৃত্বের প্রতি জনগণ আস্থাশীল। আমরা জনগণের আস্থাকে বুকে ধারণ করে আগামী দিনে একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছি। শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বেলা 11:30টার দিকে সম্মেলন মঞ্চে ওঠেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করে ফোকলা বানিয়েছে দেশকে। তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে আসছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন, আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাত ঢুকছে সেখানেই টাকার খনি। এই টাকা এরা পেল কোথায়? আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র। এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। স্বাধীনতার পর থেকে গেল 5 আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে তারা মানুষের অধিকার নিশ্চিত করতে পারেনি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। জামাত ক্ষমতায় গেলে লুটপাট ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন জামাত আমির। এমন একটা দেশ আপনারা চান যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে ঘুষখোর থাকবে না, যেই সমাজে দখল বাণিজ্য চলবে না, যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যেই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে আপনারা চান? সেই মানবিক বাংলাদেশ চান? তো চাই বললে এটা হয়ে যাবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। কর্মী সম্মেলনে কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।
বাংলাদেশের মানুষের জন্য নয়, সেভেন সিস্টার্সকে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার চট্টগ্রামে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। সহকর্মী AKM নাজিমের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক গোলটেবিল আলোচনা। ইসলামী আন্দোলন আয়োজিত এই আলোচনায় অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য নয়, সেভেন সিস্টার্সকে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল। যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজের সেভেন সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে বলেও মন্তব্য করেন সার্জিস। তিনি বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারত দীর্ঘদিন এদেশের উপর ক্ষমতা প্রয়োগ করেছে। এই আধিপত্যবাদকে ভাঙতে হবে জানিয়ে 71-এর আগে ও পরে ভারতের আধিপত্যবাদ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। বিগত 16 বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। তাদের কাছে দেশ, দেশের মানুষ, দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল। যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। এ সময় আইনজীবী আলিফ হত্যাকাণ্ড প্রসঙ্গে সার্জিস বলেন, এই হত্যাকাণ্ড স্বৈরাচারের পরিকল্পিত ছিল। চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে অপসারণের পর গুলি করে ফেলে যাওয়ার ঘটনায় অভিযুক্ত মোশাররফ হোসেন মুসাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। মুসা আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কথিত বিএনপি নেতা। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এ অভিযান চালানো হয়। 31-এর রাতে সাভারে ভাঙ্গা ব্রিজ এলাকার ব্যবসায়ী রমজান খানকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে মুসা। তার কাছ থেকে 1 লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ডান পায়ে গুলি করে ফেলে যায়। পরে স্থানীয়রা মুসাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সাভার মডেল থানায় মুসার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আজকে সন্ধ্যায় আমরা ডিএমপি মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শুধু তাই না, এই মোশাররফ হোসেন মুসার বিরুদ্ধে এর বড় বড় অপকর্মের অভিযোগ রয়েছে। গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলার ঘটনায় রাতে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। মামলায় 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 20 জন আসামি করা হয়েছে। মামলা দায়ের শেষে সাংবাদিকদের রাশেদ খান জানান, এটি বিপ্লবী নয়, বরং সন্ত্রাসীদের কাজ। সেই সঙ্গে এটি বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার কোনো ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে রাশেদ খান বলেন, ফ্যাসিস্টের ফিরে আসা রুখতে ভুইপোর সংগঠনের বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। এইভাবে হামলা করে লাঞ্ছিত করে আমাদেরকে হত্যা করবে শহীদ মিনারের মতন জায়গায়, এটা কি শুধুমাত্র জাতীয় বিপ্লবী পরিষদের ষড়যন্ত্র, নাকি আওয়ামী লীগের প্রেতাত্মাদের ষড়যন্ত্র, নাকি ভারতের রয়ের ষড়যন্ত্র? সেই বিষয়টি আমি মনে করি সরকারকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং পুলিশ প্রশাসনকে খতিয়ে দেখতে হবে। 43টি পণ্য সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করেছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। ভোক্তারা জানান, অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত জনজীবনে সৃষ্টি করবে বাড়তি চাপ। জান্নাতুল মোহনার প্রতিবেদন। স্বাদ ও সাধ্যের মধ্যে পরিবার প্রিয়জন দিনে সময় কাটানোর অন্যতম জায়গা রেস্তোরাঁ। এখন যে ফুচকাটি খাচ্ছি তার বর্তমান মূল্য 210 টাকা। 15% ভ্যাট বৃদ্ধি পেলে যার মূল্য হবে 241 টাকা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই যুগে যা ভোক্তাদের জন্য মরার উপর খাড়ার ঘাট। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে হঠাৎ ভ্যাট, সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে তৈরি পোশাক, এসি রেস্তোরাঁ, মিষ্টি, নন এসি হোটেল সহ 43 ধরনের পণ্য সেবায় ভ্যাট বেড়ে 15% হতে পারে, যা অযৌক্তিক হিসেবেই দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন, স্বয়ংক্রিয় কর ব্যবস্থাপনা চালু না করে সরকারের এমন উদ্যোগ বৈষম্য এবং ভোগান্তি বাড়াবে। ব্যবসায়ীদের ব্যবসার যে দৈন্য পরিস্থিতি, সেই বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে ভ্যাট বৃদ্ধির এই উদ্যোগটি যথাযথ হয়নি। মূল্যস্ফীতির বাজারে ক্রেতা সংকটে থাকা অধিকাংশ ব্যবসায়ীরা লোকসান গুনছেন বিগত সরকারের আমল থেকেই। ভ্যাট বাড়লে ক্রেতার অভাব আরও বাড়বে বলে মনে করছেন তারা। 15,000 টাকার শাড়ি সেক্ষেত্রে অনেক বেশি হবে, তো 15% ভ্যাট কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য না। ক্রেতা শূন্য হলে থাকবে না বিক্রি, আর বিক্রি না হলে ভ্যাট দেওয়ার উৎসাহ উল্টো কমতে শুরু করবে বিক্রেতাদের মাঝে। মূল্যস্ফীতির কারণে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু, তো সেই জায়গায় আবার একটা 15% একটা মরার উপর খাড়ার ঘা যদি এসে পড়ে, তখন আসলে পুরো ব্যাপারটাই একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের আসলে করের আওতাটা বাড়ানো দরকার। বাজার ঘুরে নিম্নমূল্যের পণ্য খোঁজা ক্রেতারা ভ্যাট বৃদ্ধির পণ্য থেকে মুখ ফিরিয়ে নেবে। আরও কিছু পণ্য সাধারণ ক্রেতার কাছে কেনা হবে দুঃসাধ্যকর বিষয়। পোশাক হোক, খাবার হোক, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়, সেটা অবশ্যই জনগণের জন্য, সর্বোপরি সকল স্তরের মানুষের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলবে। মানে হোটেল এবং রেস্টুরেন্টের সাথে ট্যুরিজমটা জড়িত, এই খাতটা বাংলাদেশে মাত্র গ্রো করতেছে, তো এই ক্ষেত্রে এটার গ্রোথটা বাধাগ্রস্ত হবে। আমরা এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম সেটার চাপে আছে, এর মধ্যে যদি আবার নতুন করে ভ্যাট ট্যাক্স ইম্পোজ করা হয়, ডেফিনেটলি এটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। 15% ট্যাক্স ইম্পোজ করতেছেন, কিন্তু যদি ট্যাক্স দেওয়ার লোক না থাকে, বাণিজ্য না থাকে, তাহলে তো ট্যাক্স পাওয়া যাবে না। জনজীবনের কথা চিন্তা না করে শুধু সংস্থাটির শর্ত পূরণের জন্য ভ্যাট বাড়ানো হবে ভোক্তার জন্য বাড়তি বোঝা, বলছেন বিশ্লেষকেরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশীয় ব্যবসায়ীদের পাশাপাশি এসেছেন বিদেশি অনেক ব্যবসায়ী। বিগত দিনের চেয়ে এবারের আয়োজনকে কিছুটা ভিন্ন ও পরিপাটি বলছেন তারা। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা এবারের আয়োজনে মুগ্ধ, আর মেলা জমে উঠতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান ব্যবসায়ীরা। বাণিজ্য মেলা ঘুরে আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। সাপ্তাহিক ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে এসেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। 29তম আন্তর্জাতিক মেলার এই অধিবেশনে দোকান দিয়েছে দেশি বিদেশি অনেক ব্র্যান্ড ও কোম্পানিরা, তবে এখনো চলছে দোকান স্থাপনের কার্যক্রম। মেলায় ঘুরতে আসা বিভিন্ন দর্শনার্থীরা উপভোগ করছে মেলার পরিবেশ। আজকে ছুটির দিন, সেই সুবাদে কয়েকটি রিসোর্ট পাশাপাশি একই জায়গায় এখানে ঘোরার সুযোগ হয়েছে। ওভারঅল দেখছি ভালো জনসংখ্যাই রয়েছে, আশা করছি সামনে হয়তো আরো বাড়বে। অত একটা প্রাইস মনে হচ্ছে না, সবকিছু ঠিকই আছে, কেনাকাটা করেছি। আমরা কোনো বছরই আসলে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এটা আমরা মিস করতে চাই না। এনজয় করতে ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে আমরা এখানে চলে আসি। কার কিনেছি দুটো, আর আমি কয়েকটা স্কেচ পেন, মার্কার কিনছি। গতবার স্যারের তুলনায় এবার মোটামুটি ভালোই, মোটামুটি দোকানপাট বা এভরিথিং মিলে সবকিছু মোটামুটি ভালোই হয়েছে। অবশ্য এখন পর্যন্ত আশানুরূপ বিক্রি হচ্ছে না বলে জানান দোকান মালিকরা। মেলা যে হিসাবে লোক আসার কথা, ওই হিসাবে লোক এখন তো আসে না। যে বেচে কিনে, এই বেচে কিনে হলে আমাদের চলবে না। এখন তো মেলার কেবল শুরু আছে, 4 দিন চলতেছে, ঠিক আছে, তো সেই তুলনায় মোটামুটি মানে খারাপ না, আলহামদুলিল্লাহ বলা যায়। এদিকে মেলায় আসা বিদেশি ব্যবসায়ীরা মেলার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বলেন, বিগত দিনের চেয়ে এবারের মেলার আয়োজন কিছুটা ভিন্ন ও পরিপাটি। Coming for this fair 15 years now, 16 years this year. So nice people, so good behavior. Last year no good. Everyone respect us from where you are. What this we like this year. Calm and quiet. 4-5 বছর থেকে এই লোকেশনে হচ্ছে, তো প্রতি বছর অবশ্যই মানুষটা বাড়বে। আমি দেখতেছি কি আগে থেকেই আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্রাউড আসতেছে। সামনের দিনগুলোতে বেচাবিক্রি কার্যক্রম আরো বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা মেলায় আসা বিক্রেতাদের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ঘন কুয়াশার কারণে ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, চালকরা কি বলছেন আমাদের জানাবেন।
মার্জানা, গত কয়েকদিন ধরে কিন্তু বরিশালে তীব্র শীত এবং এই শীতের কারণে কিন্তু এই যে ঢাকা বরিশাল মহাসড়ক, এই মহাসড়কে যানবাহন চলাচলে কিন্তু ধীর গতি চলে এসেছে এবং এই মুহূর্তে আমরা আছি বরিশালের সবচেয়ে ব্যস্ততম যে এলাকাটি, সেটি হলো নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখান থেকে কিন্তু বরিশাল থেকে এই ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে যে গাড়িগুলো চলাচল করে সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে প্রতিটি গাড়ি তাদের হেডলাইট জ্বালিয়ে এবং যথেষ্ট সতর্কতার সাথে, যেহেতু পুরো রাস্তা জুড়ে ঘন কুয়াশা আপনি দেখতেই পাচ্ছেন এবং এই পুরো বাস টার্মিনালটি কিন্তু কুয়াশায় ঢেকে আছে, এই কারণে কিন্তু অনেক সতর্কতার সাথে কিন্তু তারা এই গাড়িগুলো চালাচ্ছে। এবং শুধু এই সড়ক পথই নয়, নৌপথেও কিন্তু একই অবস্থা। বরিশালের যে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে নৌ রুটে যে লঞ্চগুলো চলাচল করে তারাও কিন্তু এই ঘন কুয়াশার কারণে কিন্তু সতর্কতার সাথেই তাই সেই লঞ্চগুলো চালাচ্ছে। আমি যদি একটু হাসপাতালের কথা আপনাকে বলতে চাই, তাহলে এই ঠান্ডার কারণে কিন্তু হাসপাতালে ঠান্ডাজনিত যে রোগ, সেই রোগে আক্রান্ত হয়ে কিন্তু বয়স্ক এবং শিশুরা ভর্তি হয়েছে এবং গতকালই আমি সেই খবর আপনাদেরকে জানাচ্ছিলাম এবং সেখানে কিন্তু আমরা গিয়ে দেখেছি যে বেডের স্বল্পতার কারণে কিন্তু এই শীতের মধ্যেও আমরা দেখেছি যে ফ্লোরে বিছানা করে সেখানে কিন্তু চিকিৎসা নিচ্ছেন রোগীরা। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস, আর এই চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়া অফিস আমাদেরকে আরও যেটা জানিয়েছে যে আগামী 2-3 দিনের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে এই শীতের যে তীব্রতা তা কিছুটা হলেও কমবে, তবে এরপরে কিন্তু আবার শীতের তীব্রতা বাড়তে পারে বলেও কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ আপনাকে। নওগাঁয় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। গেল এক বছরে জেলার দুর্ঘটনা নিহত হয়েছে অন্তত 65 জন। দুর্ঘটনার কারণ হিসেবে যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক আর ওভারটেকিং প্রবণতাকে দায়ী করেছেন স্থানীয়রা। তবে মূল অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা দায় চাপাচ্ছেন একে অপরের উপর। সহকর্মী কাজী কামাল হোসেনের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। নওগাঁয় এক মাসেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 14 জন, আর গেল এক বছরে মৃত্যু হয় অন্তত 65 জনের। আহত হয় শতাধিক মানুষ। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও ওভারটেকিং প্রবণতার কারণেই আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এছাড়াও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ফিটনেসবিহীন বাস, ট্রাক ও অবৈধ যানের অবাধ চলাচল। অবৈধ যেগুলো পরিবহন, ভুটভুটি, তারপরে আপনার অটো চার্জার, অটো রিক্সা, এই যে বিষয়গুলো সবগুলো একাকার হয়ে আমাদের নওগাঁর সড়ক দুর্ঘটনা কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে। অবাধে তারা যে লং রুটে বা বড় রাস্তায় মহাসড়কে চলাফেরা করতেছে, এগুলো টোটালি ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বাস চালকদের দাবি, মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, নসিমন, করিমন, ভটভটি সহ ছোট যানগুলোই দুর্ঘটনার জন্য দায়ী। আর পাল্টা বাস চালকদের দুষছেন অটো চালকরা। সিএনজি, ব্যাটারি চালিত নসিমন, করিমন, এগুলার কারণে সড়ক দুর্ঘটনার মেন কারণ। এরাই ডান বাম কিছু বুঝে না, এসে মাথা ভরে দেয়। হাইওয়ে গাড়িগুলা যারা আসে, এরা এত স্পিডে গাড়ি চালায়, এদেরকে দেখার মতো বাংলাদেশে কেউ নাই। বাস চালারা মনে করেন হেল্পার দিয়ে গাড়ি চালায়, এত দ্রুত গতিতে গাড়ি চালায় ওনারা, যে মনে করেন রাস্তাঘাটে গেলে আমাদের জন্য না আরো অনেক গাড়ির ক্ষতি হয়। দুর্ঘটনা রোধে লাইসেন্সবিহীন চালক ও অনিবন্ধিত যান চলাচল বন্ধে অভিযানের পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। ড্রাইভারদের এবং হেল্পারদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র যথাযথ আছে কিনা, যেটার কারণে অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, ওই বিষয়গুলো আমরা তদারকি নিমিত্তে নিয়মিত চেকপোস্ট করে থাকি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
ঐতিহাসিক যশোর রোডের শতবর্ষী গাছগুলো বর্তমানে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। মৃত ও অর্ধমৃত গাছগুলো প্রায় ভেঙে পড়ে ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। 5 বছরে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেকেই। সড়কে চলাচলকারী এবং স্থানীয়রা ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের দাবি তুললেও হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হয়নি। সহকর্মী সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের সময় যশোর রোড দিয়ে লাখ লাখ শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলেন। অ্যালেন গিন্সবার্গ তার কবিতা সেপ্টেম্বর অন যশোর রোডে এই মহাসড়কের কথা উল্লেখ করেছে। যশোর থেকে বেনাপোল পর্যন্ত 620টি গাছ রয়েছে, যার মধ্যে 75টি মৃত এবং 200টি অর্ধমৃত বা ঝুঁকিপূর্ণ। 7 থেকে 8টি গাছ রাস্তার পাশে পড়ে আছে, যা দুর্ঘটনা ঘটাচ্ছে। এমন ভয় হয় যে কখন পড়বে এই জন্য এই রোডে গাছগুলো সব মানে মেরে ফেলতে দেওয়া উচিত। ঝড় বাতাস হলে আমরা এখানে একটা গাড়ি রাখতে পারিনি, ভয় কখন ভেঙে পড়বে ডালপালা। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার ট্রাক চলাচল করে। ঝুঁকিপূর্ণ গাছের কারণে চলাচলে বিঘ্ন ঘটছে এবং অর্থনৈতিক কার্যক্রমে বাধা তৈরি হচ্ছে। সড়ক পুনর্নির্মাণে অনেক গাছের শিকড় কাটা পড়েছে, ফলে তীব্র বাতাসে গাছগুলি উপড়ে পড়ে দুর্ঘটনা ঘটাচ্ছে। রাস্তা হওয়ার সময় এই গাছগুলোর নিচে যে শিকড়গুলো কাটা পড়ছে, কিছু গাছ হেলে গেছে, কিছু গাছ ঝড় বৃষ্টিতে পড়ে গেছে, কিছু গাছ মরে গেছে। মরা গাছগুলো নিয়ে মানুষের জীবনযাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াইছে। বাস ও ট্রাক চালকরা গাছের বাধা পড়ার সংখ্যায় সমস্যায় পড়েছে। গাছের সঙ্গে সংঘর্ষের কারণে দুর্ঘটনা ঘটছে এবং বড় গাড়ি গাছের দিকে খেয়াল রেখে চললেও মোটরসাইকেল ও ধীরগতির বাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটছে। ওনারা ইচ্ছা করে শিকড়টা কাটে দিয়ে গেছে, কাটে দেওয়ার পরে আপনার গাছ হেলে আসতেছে রাস্তার দিকে, দুর্ঘটনা হচ্ছে। 2018 সালে যশোর বেনাপোল মহাসড়কে সংস্কারের জন্য গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজের আন্দোলনে গাছ কাটার সিদ্ধান্তে দ্বিধা তৈরি হয় এবং আদালতের নিষেধাজ্ঞায় তা বন্ধ হয়ে যায়, যা এখনো নিষ্পত্তি হয়নি। আমাদের রাস্তা সম্প্রসারণের কাজের অংশ হিসেবে গাছগুলো রাখা হবে কি কাটা হবে এই নিয়ে একটা মতভেদ আছে এবং যারা পরিবেশবাদী তাদের সাথে সমন্বয় করে আলোচনা করে কিভাবে এই গাছগুলো রেখেই উন্নয়নমূলক কাজগুলো করা যায় সেটার একটা সুন্দর তারা পদ্ধতি বের করতে পারবে। ঐতিহাসিক মহাসড়কটি নিরাপদ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের মতামতকে প্রাধান্য দেবেন, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। নিউজ ডেস্ক, দেশ টিভি। পর্যটকদের সুবিধার জন্য চট্টগ্রাম কক্সবাজার রুটে আরও 1 জোড়া ট্রেন চালুর পরিকল্পনা হাতে নিয়েছে রেলওয়ে, যা চলতি মাসে যাত্রা শুরু করতে পারে। নতুন ট্রেন চালু হলে দুর্ভোগ কমবে বলে আশা করছেন ভ্রমণকারী ও স্থানীয়রা। চট্টগ্রাম থেকে সহকর্মী আজিজা হক পায়েলের রিপোর্ট। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সুবিধায় চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে আরও 1 জোড়া ট্রেন চলাচলের পরিকল্পনা হাতে নিয়েছে রেলওয়ে। 15,000 কোটি টাকা ব্যয়ে তৈরি এই রেলপথে যাতায়াত করছে একটি মাত্র বিশেষ ট্রেন। ট্রেনটিতে কক্সবাজার যাওয়ার সুযোগ থাকলেও চট্টগ্রাম থেকে যাত্রীদের টিকিট কাটতে হয় ভ্রমণের 7 থেকে 10 দিন আগে। চাহিদার তুলনায় আসন সংখ্যা কম থাকায় বেশিরভাগ সময় হতাশ হতে হয় যাত্রীদের। সে তো অনেক ভোগান্তি, অনলাইনে টিকিট 10 মিনিটে অল ওভার। সেবাটা একটু উন্নত করা দরকার। দেখেন যে ট্রেনের যে অবস্থা, সামনে ট্রেনটার অবস্থা, যদি আমরা 1-2 দিন আগে কাটতে পারতাম টিকিটটা তাহলে অনেক ভালো লাগতো, কারণ 10 দিন আগে প্ল্যান করলে দেখা যায় যে অনেক কারণে প্ল্যান চেঞ্জও হয়ে যেতে পারে। আরও 2টা ট্রেন দরকার কমসে কম, কারণ যে মানুষ, প্রচুর মানুষ। টিকিট পেতে কষ্ট হয়েছে, কারণ এটা একটু মানে ইয়ার সিজন আর কি, ঘোরাঘুরির সিজন। নতুন ট্রেনের নাম প্রস্তাব করা হয়েছে প্রবাল এক্সপ্রেস। সময়সূচিতেও এসেছে পরিবর্তন। প্রতিটি ট্রেনে 743টি আসন থাকবে, 16টি কোচ নিয়ে ট্রেনগুলো চলাচল করবে। এই 2 জোড়া ট্রেনে যাত্রীরা ওঠানামার সুযোগ পাবে 16 শহর, জানালিহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, দুলহাজারা ও রামু স্টেশনে। আশা করা হচ্ছে এই মাসেই ট্রেনটি চালু করা হবে। চাহিদা বিবেচনায় নিয়ে আরও 1 জোড়া যুক্ত হয়ে, আর পূর্বে যেটা চলাচল করত আপনার স্পেশাল, এটাকেও স্থায়ীকরণ করা হচ্ছে। আর এর পাশাপাশি আরও 1 জোড়া ট্রেন যুক্ত হওয়ার পরিকল্পনা নেওয়া আছে। তো এই পরিকল্পনাটা আশা করি আপনার জানুয়ারি মাসে এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে। টিকিটের যেই ভাড়াটা আছে, চলমান যেই ভাড়া, সেটাই থাকবে। এখানে কোনো রকমের বাড়তি ভাড়া পরিবর্তন আসবে না। একই ট্রেন, একটাই ট্রেন, আমরা যেটাকে র্যাক বলি, মানে একটা র্যাক, ওইটাই
আপনার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে, আবার ফেরত আসবে, আবার যাবে, আবার আসবে, মানে 2 বার যাবে 2 বার আসবে। পর্যটন নগরী কক্সবাজার যাতায়াতে নিরাপদে ভ্রমণে দিন দিন বাড়ছে ট্রেনের জনপ্রিয়তা। নতুন ট্রেন চালু হলে দুর্ভোগ কমার প্রত্যাশা ভ্রমণকারীদের। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম।